আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর আড্ডা দেবার আগে শুরুতেই একটু বলে রাখি, যেটা অনেকদিন বলা হয়নি, সেটা হলো যে আমাদের আড্ডাগুলির অন্দরমহলের যে আড্ডাগুলো হয়, আপনারা যেগুলো দেখতে পারেন, সেগুলো কিন্তু একেবারেই অসম্পাদিত। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট স্টুডিও নেই। সবখানে যেখানে সেখানে জঙ্গলে, প্রায় রনে বনে জঙ্গলে বসে আমাদের এই আড্ডা দেওয়ার একটা প্রচলন রয়েছে আড্ডাগুলির অন্দরমহলে। আর আজকে আড্ডাগুলির অন্দরমহলে আমরা যাকে পেয়েছি, তার প্রচুর অভিজ্ঞতা এবং তার অনেকগুলো পরিচয়ও রয়েছে। তার নাম আনন্দ ভট্টাচার্য। নমস্কার আনন্দদা, আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খুব আনন্দিত যে তুমি এসছো আমার কাছে, এবং আমরা বেশ খানিকটা সময় আড্ডা দেবো থিয়েটার নিয়ে। একদম থিয়েটার নিয়ে, মানে দীর্ঘদিনের 5 দশক, প্রায় 5 দশকের 80 সালে শুরু, মানে স্কুল জীবন থেকে আমার থিয়েটার ছিল। স্কুলে আমি প্রতি বছর বয়েজ স্কুলে প্রতি বছর থিয়েটার করে এসেছি। আচ্ছা, মানে ভাবা যায় এটা, মানে একদম ছোটবেলা থেকে যার থিয়েটারে আগ্রহ, এবং তিনি অবসর নেওয়ার পরেও 8 বছর এখনো তিনি কলকাতায় গিয়ে নাটক করছেন। হ্যাঁ, কলকাতায় একটি দলে থিয়েটার করছি, এবং সেটা আমার সৌভাগ্য বলা যেতে পারে যে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত একটি নাটক বসন্তের বজ্র নির্ঘোষ নাটক অভিনয় করি, এবং সেই বিপ্লবদা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আমি সেখানে গিয়ে ভীষণ ভীষণ খুশি। সেই দলের ছেলে মেয়েরা এবং বেশ অল্প বয়সী মেয়েরা যে কি নিষ্ঠার সঙ্গে থিয়েটারে দিন কাটায়, সেটা না দেখলে কাউকে বিশ্বাস করা যাবে না। এবং তারা এত সম্মানের সঙ্গে আমাকে সাহায্য করেন। বিপ্লবদা যথেষ্ট সম্মানের সঙ্গে আমাকে কাজটা দিয়েছিলেন, এবং একটা গুরুত্বপূর্ণ চরিত্র, ছোট হলো সেটা বেশ গুরুত্বপূর্ণ চরিত্র আমাকে দিয়ে করিয়েছেন। থেকে গিয়ে কলকাতায় রিহার্সাল করে 5 দশকের প্রায় 5 দশক বলবো, হয়তো থিয়েটারের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার দল শিলিগুড়ি ইঙ্গিত, 77-এ তার জন্ম, আমি 80 সালে দলের সঙ্গে যুক্ত হই। মানে আপনি চাকরি পাবার আগের থেকেই না? তখনকার সময় আমি প্রথমে 80 থেকে 82 বিএসএনএল এ চাকরি করতাম। তখনকার দিনে পোস্ট এন্ড টেলিগ্রাফ বলতো, টেলিফোন এক্সচেঞ্জে চাকরি করতাম। আচ্ছা, আমাদের দর্শকদের একটু জানিয়ে রেখে, আমাদের শিলিগুড়ির মানুষরা হয়তো জানেন, কিন্তু আমাদের তো বাইরে প্রচুর দর্শক রয়েছেন। আনন্দ ভট্টাচার্য, উনি হয়তো নট পরিচালক, মানে নাটকই তার জীবন, নাটকই তার সংসার, কিন্তু বাই প্রফেশন উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি আকাশবাণী শিলিগুড়িতে, রেডিও, দূরদর্শন সবখানে আমি কাজের সূত্রে আপনাকে পেয়েছি। আসলে আকাশবাণী শিলিগুড়ির জন্ম লগ্ন বলে স্টুডিওর জন্ম লগ্ন, আকাশবাণী শিলিগুড়ি তৈরি 62-তে, 1962-তে, এবং আমি জয়েন করেছিলাম 82 সালের জুন মাসে। সেই জুন মাসের 4th জুন আমার জয়েনিং, আমি এখনো মনে আছে। এবং 8th জুন ওই স্টুডিও থেকে, যে স্টুডিও তুমি এখন দেখো বা আমাদের শহরে খুব পরিচিত জায়গায়, সেই স্টুডিও থেকে প্রথম ট্রান্সমিশন যায় 8th জুন 1982। এবং সেই রেডিওতে দীর্ঘ সময় কাটিয়েছি, প্রায় নাই করে 18-19 বছর। পরবর্তীকালে প্রায় 16 বছরের মতো আমি দূরদর্শনে কাটালাম। আমি যখন দূরদর্শনে, তখন জলপাইগুড়ি আমি রেডিওতেও আপনাকে পেয়েছি, দূরদর্শন থেকে। এবং রেডিওতে আমার জীবনের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, অনেক কম মানুষ এই সুবিধাটা পায়, যে প্যাশন এবং প্রফেশন দুটো এক লাইনে থাকার দৌলতে সারা বিখ্যাত মানুষের সঙ্গে কাজ করার সুযোগ। আমার প্রথম কেন্দ্র অধিকর্তা ছিলেন অমলেন্দু বিকাশ কর চৌধুরী, গানের জগতে, সুরের জগতে একজন প্রতিষ্ঠিত শিল্পী, এবং ভীষণ নাম করা মানুষটি আজকে নেই, স্মরণ করি আমি এই কারণে। সেকেন্ডলি, যিনি আমার সঙ্গে আমি যার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি, তিনি আমাকে দিয়ে ডকুমেন্টারি করিয়েছেন এবং আমাকে দিয়ে থিয়েটার করিয়েছেন। আর তুমি আমাদের প্রোগ্রামের লোকেরা থাকা সত্ত্বেও একজন ইঞ্জিনিয়ারকে ভরসা করেছেন, তিনি উপেন তরফদার। এবং সেই সময় যারা প্রোগ্রামের লোকজন ছিল, তারাও আমাকে খুব ভালোবাসতেন। আমি প্রফেশনালি সংবাদ বিচিত্রা, এবং মানুষ হিসাবে তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। আমাকে খুব কাছ থেকে দেখা, এবং আমার এত ভালো লাগতো ওনার সঙ্গে যেতে কোথাও। এবং আমি যেমন হরিপ্রসাদ চৌরাশি আর বাসিও রেকর্ড করেছি, তেমনি হেমন্ত মুখোপাধ্যায়ের লাস্ট ইন্টারভিউ আমাদের আকাশবাণীর জগতে, সেটাও রেকর্ড করেছে আমাদের স্টুডিওতে। এবং তার সঙ্গে বসে চা খেয়েছে, তিনি জিজ্ঞাসা করেছেন, তুমি থিয়েটার করো ভাই? বা খুব ভালো। এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে রেডিওর সঙ্গে। এবং আমি একসময় রেডিওতে নাটক প্রডিউস করেছি, এডিট করেছি, রেকর্ডিং করেছি, এবং ন্যাশনাল মেরিট সার্টিফিকেটও আমার ঘরে আছে। এটা আমার বড় পাওনা। টিভিতেও তাই, টিভিতেও আমার আমার দল শিলিগুড়ি ইঙ্গিত
দীর্ঘ সময় ধরে থিয়েটার করছি, আমাদের 50 বছর হবে আগামী 24শে জুলাই। 50-এ আমরা পা দেবো, 26-এ আর 27-এ 50 পূর্তি হবে। সেখানে আমরা যে দল আমাদের তৈরি হয়েছিল 77-এর সময় প্রশান্ত দার হাত ধরে, প্রশান্ত মজুমদার যিনিকে আমি মানি অন্তত আমার নাটকের সে শুরুর শিক্ষাগুরু আর কি। তো তিনি অকাল মারা যান তারপর, এবং পরিস্থিতির চাপেই আমার নির্দেশক হওয়া। আসলে আমি অভিনেতাই হতে চেয়েছিলাম, নির্দেশক হওয়ার ইচ্ছা আমার কোনো সময় ছিল না। তো সেই কারণে আমরা হলি হবো, এবং আমার বন্ধুরা রয়েছেন দলে, যেমন কুন্তল রয়েছে, সলিল রয়েছে, শৈবাল রয়েছে, পরবর্তীকালে আরো যারা কুন্তল পরবর্তীকালে অন্য দল করেও, মানে 91ও দল ছেড়ে যায়, যার ডাক্তার দল এগুলো হয়েই থাকে। কিন্তু আজও কুন্তল সমান প্রিয় ইঙ্গিতের কাছে, এবং সব কাজই ইঙ্গিতের করেও। তো আমরা সবাই একটা দারুণ ব্যাপার আছে সেখানে, হচ্ছে সমস্ত দলের, আমি নিজে উত্তালে নাটক করেছি, মঞ্জরি, গণনাট্য, প্রত্যেকের সঙ্গে একটা দারুণ। আমরা আজকের দিনে এটা তোমায় হলপ করে বলতে পারি, শিলিগুড়িতে একটা অদ্ভুত ভালো থিয়েটারের মানুষদের বন্ডিং আছে, আমরা বন্ডিংটা আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ঋত্বিকে মিউজিক বাজিয়ে দিয়েছি, ঋত্বিকের কাজে এগিয়েছে, মলয় বেঁচে থাকতে বহুবার ঋত্বিকে যেতে হয়েছে নানান কাজে। উত্তালে আমি 2টো নাটকে অভিনয় করেছি, উত্তালের মিউজিকও বাজিয়ে দিয়েছি, নাটক করেছি, এখনো দরকার হলে আমরা যাই। দামামার 50 বছরে আমরা অভিনয় করেছি, আমার মিউজিকও বাজিয়েছি, 2টো নাটক অভিনয় করেছি, বুড়ো শালিকের ঘাড়েরও। এবং আমরা চেষ্টা করি, আমরা সবাই মানে আমার নিজের দলে আবহ তৈরি করে দেয় কুন্তল, আলো করে বিমান দাশগুপ্ত বলাকার, এবং আমরাও একে অপরের পরিপূরক। এখনো যদি কোনো নাটকের দল কোনো কাজে আটকে যায়, আমরা তার থেকে এক জায়গাতে থাকার চেষ্টা করি। এবং আমাদের পরে যেসব দল হয়েছে, যেমন থটস, মানে আমাদের আগেই দলটা একসঙ্গে না হলেও কাছাকাছি দল, থটস এরিনা সেখানে আছে, সেই লোকগুলো আছে। সৃজন সেনা যদি শ্যামাদা ছিলেন, হ্যাঁ সৃজন সেনা রয়েছে। শ্যামদা ঠিক আছেন, শ্যামদা তো এখন থিয়েটার করতে পারেন না, আর শারীরিক কারণেই করতে পারেন না। আর সবচেয়ে বড় কথা, আমাদের গ্রুপটা আছে এখন অব্দি আছে, কোনো রকম জানি না, এখন ওরা চেষ্টা করছে সার্ভাইভ করার জন্য। যেটা হয় আমাদের দলগুলোতে, একজনের অনুপস্থিতিতে আরেকজন তো তৈরি থাকে না, সেই একটা বড় সময়ের গ্যাপ কিন্তু চলেই যায়। আর এই শহরের সবচেয়ে পুরনো যে দল, সেটা মৃত্যু সম্মিলনী, যার মেম্বার আমি নিজেও। মৃত্যু সম্মিলনী আবার সার্ভাইভ করছে, তারা থিয়েটারটা করা শুরু করেছে, হয়তো আগামী দিনে তারাও ভালো থিয়েটার করবে। মৃত্যু সম্মিলনী আমার মনে হয়েছে করবে, তারা এখন চেষ্টা চরিত্র করছে ওখানে। এবং ওরা যে সুজিত রাহা আছে, সুদীপ রাহা আছে, ওরা চেষ্টা করছে নাটকটিকে ঠিক মতো দাঁড়া করানোর জন্য। ওখানে বেলি বৌদি আছে, সেও আমাদের সঙ্গে একসময় থিয়েটার করেছে আমার দলে। এবং আমি ভাগ্যবান এই কারণে বলা যেতে পারে যে আমি দূরদর্শনে প্রচুর মানুষের ইন্টারভিউ নিতে পেরেছি, কাজ করতে পেরেছি, ক্যামেরা চালিয়েছি, এডিটিং এক সময় করতাম যখন এডিটার ছিল না। ফলে আমি না, আমার মিডিয়াটা ভীষণ 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 ভালো জায়গা, আমি খুব আনন্দ পাই তাতে। যদি রাত্রি 2টো বেজেছে, এরকম হয়েছে নিউজ দিয়ে আসতে রাত্রি 2টো বেজেছে, আমি কিন্তু এসছি, আমি কখনো পিছু পাইনি। এবং সেই মূলধনটা আমাকে এখনো ইন্সপায়ার করে যে আমাকে কাজ করার কিন্তু এখনো আমি কলকাতায় গিয়ে যাই, ওদের দলে প্রাচ্য দলে যাই, ওরা আমায় গ্রহণ করে, এত ভালোবাসে। সব ছেলে মেয়ে আমাকে ভীষণ দাদা করে, এবং আমাকে হাতের কাছে সব এগিয়ে দেয়। এটা আমার বিরাট প্রাপ্তি। মানে আমি না এখনো 5 ঘন্টা 6 ঘন্টা যদি রিহার্সাল রুমে থাকি, আমি কিন্তু এখনো শিখি। মানে আমি ভাবি যে আমি যদি 10 বছর আগে এটা শিখতে পারতাম না, আমার শহরে খুব কাজে লাগতো। আমার মনে হয় যে মানে এইরকম মানুষ বলছেন এখনো শিখি। হ্যাঁ, শিখতেই হবে। শেখাটা মরে গেলে কিন্তু শিল্পী সত্তা থাকবে না। যদি কেউ মনে করে আর শিখবো না, আমি জানি না, তাহলে আর শিল্পী সত্তা থাকবে। সেটা কিন্তু শুধু নাটক না, কবিতা, নাচ, গান সবসময় ভাবতে হবে যে আমি কিছু শিখবার চেষ্টা করবো। যেই ভাবলো, মানে এখন এই সময় দাঁড়িয়ে মনে হয় তো আমি সব জেনে গেছি, তাহলে তার শিল্পী সত্তা শেষ। আমার কাছে তাই মনে হয়। আমি আর প্রথমত যে কথাটা মানে খুব ইয়ের সঙ্গে বলতে হবে, যে একটা থিয়েটার না অনেকগুলো মানুষের সম্মিলিত ওয়ার্ক, একাট নয় কিন্তু। একদম তাই। এই যে আমি যে ম্যাগাজিনটা করি, লিটল ম্যাগাজিন, ওটা আমার মনে হয় গ্রুপ থিয়েটার। হ্যাঁ, তা না, তুমি সবাইকে সম্মিলিত করো বলে তো বইটা বার করতে পারো। থিয়েটার কিন্তু না, মানে এই যে ঘন্টার পর ঘন্টা অনুশীলন এবং বোঝানো এবং পারফর্মিং আর যেন প্রতিদিন কিন্তু নাটক তৈরি হয় মঞ্চে। আজকে যেটা দেখছো কাল কিন্তু সেটা আর দেখবে না, তার কিছু ব্যতিক্রমী হবেই হবে। তো সেই যে চেষ্টাটা আর সেই যে মননটা দরকার না, সেটা কিন্তু ভীষণভাবে সৃষ্টিশীল কাজের জন্য ভীষণ ধৈর্য দরকার, পেশেন্স এবং ডেডিকেশন, দুটো কিন্তু মারাত্মক ফ্যাক্টর থিয়েটারে। মানে নাটক করতে করতে মানে অন্য কিছু করা যায় না, সেখানে 100% দিতে হবে। আসলে মানুষ, তার জন্য আমার মঞ্চ নাটক আর করা নিশ্চয়ই কেন হবে। জীবন্ত মানুষের জীবন্ত অভিনয় কিন্তু তোমাকে রোমাঞ্চ দেয়।
তুমি যখন একটা মানুষের রিয়াকশনটা দেখতে পারো। সম্প্রতি আমার একটা নাটক দেখার অভিজ্ঞতা হয়েছিল, সেটা বিখ্যাত জায়গা, বহুদিনের শখ ছিল, সে শখ আমার মেয়ে পূরণ করেছে। পৃথিবী থিয়েটার বম্বেতে আমি গেছিলাম মেয়ের কাছে একটা জরুরি কাজেই। তো মেয়ে টিকিট করে নিয়ে গেছিল আমাকে, সেখানে যে থিয়েটার দেখেছি, সেখানে হ্যান্ডশেক ডিস্টেন্সের থিয়েটার দেখি, যাকে আমরা এখানে বলি অনেক সময় ইন্টিমেট থিয়েটার বা যে বলে আমরা যে বলি আর কি তার। এবং ওইসব জায়গাতে গিয়ে মানে সেই সব দেখে আমি এতটাই মানে আমি এই বয়সে এসে এখনো মনে হয় আমি ওদের থিয়েটারের এখনো অ ক খ ঠিক মতো শিখে উঠতে পারিনি। প্রতিদিন মনে হয় যে শিখি আর যত মানুষের সঙ্গে ইন্টারাক্ট করি। সেখানে কোন কোন আর্টিস্ট ছিলেন? না, সেখানে ওই মারাঠি লোকেরাই ছিল, এবং একটা হিটলারের 9th ট্রায়ালের উপর থিয়েটার ছিল, ইংরেজি থিয়েটার, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিটের নাটক। সেটা একটা অন্য পরিবেশের থিয়েটার, সেটা যারা থিয়েটার লাভারদের কাছে সেটা স্বপ্ন, এতটাই ভালো আর কি, সেটা অন্যরকম। আমাদের শহরে যে থিয়েটারের ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা হচ্ছে নিউ জেনারেশনকে আমরা অ্যাডপ্ট করতে পারছি না। এটা কেন? এটা তো মানে তুমি বলো যে তুমি তোমার শিল্পকর্ম মানে তুমি যে কবিতা লেখো, সেখানেও কি নিউ জেনারেশন খুব ঢেলে আসছে বলে তোমার মনে হয়? আমার তো মনে হয় না সেরকম ভাবে, কারণ আমরা না ইন্সপায়ার করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, আমরা কোথাও ইন্সপায়ার করতে পারছি না। অথবা পরিবার পরিজনরাও না খানিকটা নেগেটিভ অ্যাটিটিউডে চলে যাচ্ছে, তাদের এখন ভোগবাদ বিশ্ব। যে মানে আমার নিজস্ব অভিজ্ঞতা, একজন মেয়ে পেয়েছিলাম, এসেছিল, সে খুব ভালো উর্দু কবিতা লেখে, খুব সুন্দর কবিতা লিখতে পারে, কথা বলতে পারে, অভিনয় করার মতো দক্ষতা তার দেখে মনে হয় আছে বা হবে, কিন্তু তার বাবা মা চাইলো না যে না থিয়েটার বলে আগে পড়াশোনাটা শেষ করুক, মানে অর্থাৎ অর্থনৈতিক পরিমণ্ডলে। কিন্তু সেটা একটা বাস্তবতা, আমরা তো থিয়েটারে কাউকে ভাত দিতে পারি না, এটা আমাদের অক্ষমতা, সেই জন্য আমরা ইন্সপায়ারও করতে পারছি না। চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করেও চলেছি, করবো হয়তো শেষ দিন পর্যন্ত। একদম তাই, এটুকু তো করতে পারে। থিয়েটারের যেটা বিষয়, যে এই যে আপনি যে শব্দটা, সেটা আমাকে একটু উস্কে দিল, নাড়িয়ে দিল, বাস্তবতা। এখন আমরা যেমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি, সেখানে প্রেক্ষিতটা ভীষণভাবে কিন্তু মানুষের প্রভাব ফেলছে, রাজনৈতিক যে একটা বাতাবরণ, আর সেটা কিন্তু থিয়েটারে ভীষণভাবে একদম সরাসরি, যে আমার দর্শকের সঙ্গে যে আমি এখানে প্রতিক্রিয়াগুলো সরাসরি পেয়ে যাচ্ছি, কিন্তু আঁচটা পেয়ে যাচ্ছি। এই রাজনীতি কি করে? না, রাজনীতির বাইরে তো থিয়েটার নয়, প্রথম কথা বলতে হয়। রাজনীতির বাইরে তো জীবনই নয়। আপনি যে পাড়াটায় রয়েছেন, বসবাস করছেন, সেই পাড়াটা তো শিলিগুড়ির, প্রাচীন শিলিগুড়ির একটা আমার মনে হয় আকর এই জায়গাটায়। এবং তাই ইতিহাসের দিক থেকে দেখতে গেলে দেখবেন এখানে কমরেড চাঁদ মজুমদারের মানে ভূমিপুত্র, এখানে আমাদের সিপিএম এর এমএলএ ছিলেন বীরেন বোস, তারও জায়গা, এবং এই ওয়ার্ডের থেকে অশোক ভট্টাচার্য একসময় মেয়র হয়েছেন এখান থেকে, এবং আমাদের শহরে এমপি ছিলেন, এমএলএ ছিলেন, সেগুলো তো ঠিক আছে। চারু মজুমদারের বাবা যিনি মজুমদার, তিনি আমার বাবার কাছে গল্প শোনা, তিনি হার্ডকোর একদম গান্ধীবাদী ছিলেন, এবং এই যে নাটকটা প্রাচ্য লিখেছে বা প্রাচ্য চন্দন সেন নাটকটি লিখে দিয়েছেন এবং প্রাচ্য নাটকটি অভিনয় করে গেছে এই শহরে, এই শহরবাসীকে কিন্তু ভীষণ আলোড়ন দিয়ে গেছে, এবং তার কারণ হচ্ছে ভূমিপুত্র বলা যেতে পারে। এবং বীরেশ্বর মজুমদার বাবার কাছে শোনা গল্প যে স্বাধীনতা সংগ্রামে এতটাই ডিভোটেড ছিলেন, উনি খেতে বসেছেন, বাবা বলছে, বাবা তাকে দাদু বলতেন, দাদু খেতে বসেছে, এমন সময় পুলিশ এসছে, ব্রিটিশ পুলিশ, যা কথা আপনাকে তো থানায় যেতে হবে, চলো হয়ে বলে জামা নিয়েছে, বলে আরে খান খেয়ে নিন, বলে না আগে জেলে চলো, নিয়ে চলো জেলে। এইরকম মানে ডাই হার্ড, মানে একদম গান্ধীবাদী নেতা সেই সময়। এবং আমাদের শহরের বীরেশ্বর মজুমদারের ছেলে পুত্র চারু মজুমদার, উনি আবার মানে একই বাড়িতে। এই না, বীরেশ্বর মজুমদার এই নাটকটি একটি নাটক হইলো আর কি, সেখানে এই সংলাপ আছে যে আমি তো ডাই হার্ড গান্ধীবাদী, তুমি কমিউনিস্ট। বাবার প্রশ্ন করে, নাটক হলো, প্রশ্ন করে যে কমিউনিস্ট গান্ধীবাদীরা কি কখনো কমিউনিস্টদের কথা ভেবেছে, এরকম প্রশ্ন আছে। তার বাবার সঙ্গে তার সম্পর্কের যে টানা পড়েন রাজনীতিগত ভাবে, কিন্তু থিয়েটার কখনোই রাজনীতির বাইরে নয়। থিয়েটার মানুষের কথা বলে, মানুষের জীবন ধারণের কথা বলে, সৎভাবে থাকার কথা বলে, মানুষের শ্রমজীবী মানুষের খেটে খাওয়ার কথা বলে। থিয়েটার নীতি কথাটা আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যেটা ভুল, এটা ভালো, এটা খারাপ। এখন মানুষ সত্যি দেখাতে যায়, দেখানো যাবে না কেন? বাংলা থিয়েটার বহুবার দেখিয়েছে, ব্রিটিশের আমলে নীলদর্পণ নাটক দেখিয়েছে তো, তার হয়েছে তো, তাকে ধরে নিয়ে গেছে, অত্যাচার, সেগুলো তো হবেই। কিন্তু থিয়েটার কখনো এরকম মানে শুধুমাত্র বিনোদনের জন্য থিয়েটার হয়েছে, সেটাও হয়েছে একসময়, হয়নি তা না। পশ্চিমবঙ্গে তার ইতিহাসটা আলাদা, কিন্তু গ্রুপ থিয়েটারের জন্মই হয়েছিল প্রতিবাদী থিয়েটার করার জন্য। এখনো মানুষ প্রতিবাদী থিয়েটার কিন্তু করে, সেটা যে পক্ষের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু প্রতিবাদী থিয়েটার হবে, ছিল, আছে এবং থাকবেও, আমার তো মনে হয় তাই। সামনে কি দেখবো
মানে ইঙ্গিত কিভাবে ভাবছে সাম্প্রতিক যে রাজনৈতিক বাতাবরণ, হ্যাঁ, খুব একটা জটিল, খুব একটা, আমরা কি খুব ভালো আছি? না, আমরা যে খুব ভালো আছি সেটা বলা যাবেই না, কেউ বলবেও না আর কি। মানে না। অর্থনৈতিক চাপ, হুম। বাড়িতে বেরোজগারের সিচুয়েশন সবই থাকবে, এগুলো তো আগের থেকে এখন বাড়ছে ক্রমান্বয়ে। কারণ আমরা তো জানলাটা খুলে দিয়েছি, বিশ্বের জানলাটা খুলে দিয়েছি হাতের মুঠোয়। সেটা আমাদের 90 দশক বা তার আগে আগে যা ছিল না, এখন লাইভের বিবর্তন ঘটে গেছে। মানে আগে যেটা আমি পেয়ে সন্তুষ্ট হতাম, এখন কিন্তু আমি সেটা পেয়ে সন্তুষ্ট হই না। আমি কিন্তু আমার বাচ্চাকে ভাগ করার কথা শেখাই না, আমরা বলি তোরটা তোর কাছেই থাক, তুই টিফিনটা খেয়েছিস কেন, কোনদিকে দিয়েছিস বলে আমরা বলি। তার রেজাল্টেন্ট কিন্তু সমাজের উপর এফেক্ট হচ্ছে। ইঙ্গিত 50 বছরে যেটা ভাবছি যে আমরা যে ধারা থিয়েটারটা করছিলাম, আমরা সেই ধারা থিয়েটারটাই করব। মানুষকে সচেতন করা আমার কাজ। সম্প্রতি আমরা একটা থিয়েটার করেছি, শেষ কথা কে বলবে বলে। সেটা কিন্তু একটু মানে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি আছে সেটাকে তুলে ধরে প্রতিবাদ কিন্তু মঞ্চে করেছে। আমরা দেখিয়ে দিয়েছি তুমি এটাকে ভালো, তুমি তার সঙ্গে থাকবে না নিজে বেরিয়ে এসে প্রতিবাদ করবে, এটা তোমার বিষয়, কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে গলতিটা দেখাবো। আমরা মানুষের কথা বললাম তো, আগেই তো বলেছি, আমরা যে শিল্পকর্মটা করি সেটা মানুষের জন্য করি, শিল্পের জন্য শিল্প নয়। এবারে এই কথাটা আমরা সবসময় তাই বলি। এই দায়টা কিন্তু থিয়েটারের রয়েছে, থিয়েটার সবসময় ছিল, আগেও ছিল, আগের আমাদের অগ্রজরাও কিন্তু কাজটা করে গেছে। ইতিহাস তো সে কথাই বলে, তাই না? তো সেটা তো হবে। এবং দেখুন, যখনই থিয়েটার শাসকের বিরুদ্ধে কথা বলবে তখন সে অপ্রিয় হবে, আবার শাসক বদলালে আবার সে হয়তো প্রিয় হবে। এটা তো একটা চরিত্রগত থিয়েটারে রয়েই গেছে, এর মধ্যে কোনো ভুল নেই, মানে এরকম চলবে। কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিক আছে কিনা, এটা কিন্তু একটা বড় কথা, যে আমরা ঠিক কথাটা বলছি কিনা, থিয়েটারের ভাষাটা ঠিক থাকছে কিনা, আমি মানুষকে স্ট্রাইক করতে পারছি কিনা, এটা কিন্তু খুব জরুরি। যে আমি মানুষকে স্ট্রাইক করছি, হ্যাঁ আমি, এটা তুমি বলো, তাই না, এটা তুমি বলো, এটা ভুল হচ্ছে। এবং তাতে কিন্তু শাসকও সতর্ক হয় যে এটা ভুল হচ্ছে। কেউ তো একটা ভুল ধরাবে, কেউ তো বলবে, থিয়েটার সেটা পারে, সরাসরি সকলে গ্রহণ করতে পারে না। থিয়েটার কেন চট করে রিয়াকশনটা পায়, যেহেতু জীবন্ত মানুষ অভিনয় করে আর জীবন্ত মানুষ সামনে বসে দেখে, সুতরাং আদান প্রদানটা না শারীরিক ভাষা এবং চোখের কন্ট্যাক্টেই ট্রান্সফার করা যায়। মানে আমি ট্রান্সফার করতে পারলাম কিনা সেটা একজন অভিনেতা কিন্তু অনুভবও করতে পারে মঞ্চে দাঁড়িয়ে, এটা মনে হয় আর কি মঞ্চের সার্থকতা। খুব ভালো লাগলো আনন্দদা, আজকে মানে অনেকটা কথা হলো আমাদের, আরো কথা হবে, প্রচুর বাকি কিন্তু রয়ে গেছে, তাই না? তবু সময়ের একটা বেড়াজাল তো রয়েছে। আনন্দদা, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো। সবাইকে, দর্শককে আমার অভিবাদন। থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটারের কথা বলুন, থিয়েটারের পাশে থাকুন। ঠিক। আড্ডাগুলির অন্দরমহলে আজ এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, কথা হবে আবার আগামী পর্বে। নমস্কার।